অনেক ভাই, আমরা আপনার কাছে জানতে চাওয়া, আমরা সবসময় শুনে থাকি যে বাংলাদেশের ওপেনাররা যদি ভালো স্টার্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে একটা বড় স্কোর হয়, বাংলাদেশের উইন পার্সেন্টেজটা বাড়ে, কিংবা বোলার একটা ভালো পুঁজি পায় ডিফেন্ড করার জন্য। গতকালকে তো আমরা একটা ভালো স্টার্ট দেখেছি ওপেনারদের। সাইফ হাসান যতই মানে বল টু বল রান করে গেছেন, তারপরেও কিন্তু তামিম কিন্তু ভালো একটা স্টার্ট দিয়েছেন। তো ওভারঅল দিন শেষে কিন্তু প্রথম 10 ওভারে যে রানটা পেয়েছি, পরে 10 ওভারে 67 রান। আসলে দুর্বলতা কোথায় ছিল আপনার কাছে? কারণ ব্যাটিং লাইনে বড় করার জন্য কিন্তু বোলিং 4 জনকে প্রফেশনাল বোলিং নিয়ে খেলেছে, প্রবলেম কোথায় ছিল? আমি যদি একদম স্পেসিফিক জায়গায় আসি, আমরা শেষ 3 ওভারে 24 রান নিয়েছি এবং টোটাল ম্যাচে আমরা 48টা ডট বল দিয়েছি, যার 30টা ডট বল আসলে শেষ 10 ওভারে এসেছে। এখন আপনি যদি আরও স্পেসিফিক করতে চান, এইটার জন্য একমাত্র রেসপন্সিবল জাকের আলী অনিক। হ্যাঁ, উনি ইফেক্টিভ গতকালকে হয়তো ছিলেন, এবং আমরা যেহেতু খুব ব্রেভ একটা ডিসিশন ছিল গতকালকে ওপেনিং পেয়ার চেঞ্জ করা এবং 4 জন বলারকে নিয়ে খেলা, 2 জন ওকেশনাল বলারকে নিয়ে খেলা, এই জায়গাগুলোতে আমরা অনেকে অনেক ধরনের ডিবেট করতে পারি, বাট আমার কাছে যেটা পজিটিভ ছিল যে টিম ম্যানেজমেন্ট যেইভাবে চিন্তা করেছে মাঠে সেটা এক্সিকিউশনের জন্য ক্যাপ্টেন সচেষ্ট ছিলেন, সাথে বাকি 10 জন। এখন আমাদের যেই পরিসংখ্যানটার দিকে আমরা দেখছি, প্রথম 10 ওভারে 87 রান 1 উইকেট, পরের 10 ওভারে আসলে 67 রান আরও 4টা উইকেট বা 5টা উইকেট। এখন আপনি বলতে পারেন এটার থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের শেষ 4 ওভারে বা 5 ওভারে 15 থেকে 20 বা 16 থেকে 20 এই জায়গায় খেলার আসলে রিদমটা জানতে হবে, শিখতে হবে, এটা ইমপ্লিমেন্টের জায়গাটা আনতে হবে। আপনি শুধুমাত্র একটা স্কোরিং জোন ধরে আপনি শর্ট খেলবেন এবং আপনি আশা করবেন যে আপনার অপোনেন্ট টিম একটা দুইটা বলের বাদে আপনাকে ওই জন্য বল দিবে, একদমই ব্যাপারটা তা না। ধোনিকে কেউ হেলিকপ্টার শট খেলার জন্য বল দিত না, ধোনি কিন্তু হেলিকপ্টার শট খেলে নিতেন। হ্যাঁ, তো মিসবাহ স্কুপ খেলতেন, আশরাফুল স্কুপ খেলতেন, এটার নাম ছিল আগে অ্যাশ শট। এটা কেউ ওই জায়গায় বল দিতই না, আশরাফুল বানায় নিতেন। এখন আপনাকে ওই জায়গাটা তৈরি করতে হবে। জাকের আলী অনেককে আমি অনেক কাছ থেকে দেখেছি, গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে উনি ওনার স্ট্রং জোন নিয়ে কাজ করছিলেন। আমার সাজেশন থাকবে যে আপনাকে আসলে আপনার উইক জোন নিয়ে কাজ করতে হবে। আমি একটু অ্যাড করি এখানে অনেক ভাই, যে আমরা গতকালকে কিন্তু নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক দুইজনকে কিন্তু সেম টাইপের ব্যাটিং স্টাইলে দেখেছি আমরা, এবং দুইজনই কিন্তু, যদি আমি বলি নুরুল হাসান সোহানের হয়তো একটা দুইটা শট ক্লিক করার কারণে ওনার ওই ইয়াটা ব্যাটিং স্টাইলটা নিয়ে আর কথা হচ্ছে না ওইভাবে, কিন্তু দুইজনই কিন্তু সেমভাবে আমরা দেখেছি যে বোলার বল থ্রো করার আগেই কিন্তু ওনারা অফ স্টাম্পের অনেক বাইরে যে ওনারা ট্রাই করতেছেন। তো জিনিসটা কিন্তু দৃষ্টিকটুও ছিল, এবং যখন 12টা বলের মধ্যে 5টা ডট বল, এটা কিন্তু খুব একটা টাফ কল ছিল বাংলাদেশের। আমি আরও যদি স্পেসিফিক করেন, আপনি 18 ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ 3টা ডট বল, এবং 19তম ওভারের 5ম বল ডট বল, ষষ্ঠ বলে একটা ফুল টস ছিল যেটা থেকে আমরা 2 রান নিয়েছি। এটা এই 5টা বল জাকের আলী অনেক খেলেছেন। এবং অন দ্য আদার হ্যান্ড আপনি এখন সোহানের কথা বলছিলেন, সোহানের সাথে জাকিরের ব্যাটিংয়ের যে জায়গাটা পার্থক্য সেটা হচ্ছে দুজন একই ধরনের খেললেও পার্থক্যের জায়গাটা হচ্ছে সোহান এক্সট্রা কাভার এই অঞ্চলটা বা স্ট্রেইট একটু খেলতে পারেন, যেটা জাকের আলী অনেক ট্রাই করেন না। উনি একদমই শেষে যে যদি দেখেন যে হচ্ছে না, তখন হয়তো উনি অফের দিকে ফোকাস করেন। তো এই জায়গাটা আসলে দুজনকে নিয়ে কাজ করে, দুজন আমাদের হেলদি অ্যাসেট, কিন্তু ওনাদের ব্যাটিং স্কিল ডেভেলপমেন্ট যদি না করতে পারেন ওনারা এখানে সার্ভাইভ করতে পারবেন না। কারণ রেগুলার ফেল করলে আমাদেরকে এখানে অন্য কাউকে নিয়ে চিন্তা করতে হবে, এবং এটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। জাকের আলী অনেকের মানে দুর্বলতাটা কিন্তু আমার একটা পর্যায়ে মনে হচ্ছিল যে উনি কিছুটা কাটিয়ে উঠছেন। ওয়েস্ট ইন্ডিজে আমরা যে টি-20 সিরিজটাতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলাম, ওখানে কিন্তু জাকের আলী অনেকের 2টো ইনিংস ছিল, সেখানে কিন্তু উনি অফসাইডে দারুণ কিছু শট খেলেছিলেন। এবং গতকালকে যেই লেন্থগুলো উনি মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে, কিন্তু উনি মোটামুটি একই জোনের বলগুলো কিন্তু উনি অফসাইডে ডিসপ্যাচ করতে পেরেছিলেন। তো মাঝখানে এমন কি ঘটলো যে গতকালকে উনি সবগুলো বল আবার লেগ সাইডে খেলা ট্রাই করছিলেন? আমার মনে হচ্ছিল কি অ্যাডিশনাল প্রেশার এখানে একটা ইম্প্যাক্ট হয়তো ছিল। এরকম সিচুয়েশন হলে হয় কি মানুষের একটু ব্রেইন ফেড হয়, ডিসিশন মেকিংটা সঠিক হয় না অনেক সময়। ওয়েস্ট ইন্ডিজের সাথে ধরেন মোটামুটি একই রিজনের বল, হয়তো কিছুটা সামনে পড়েছিল, ওমার জাই কালকে হয়তো বল একদম ফুলার লেন্থে একদম পারফেক্ট ইয়র্কারে ফেলতে পেরেছিলেন। তাহলে ধরেন যদি জাকের আলী অনেক অফসাইডে উনি ক্লিয়ার করা ট্রাই করতেন, যদি 4 বা 6 না হতো, 2 তো বের করতে পারতেন যে বলগুলো ডট গেছে। আমরা কালকে জাকের আলী অনেককে কমপ্লিটলি অফসাইডের শট খেলতেই দেখিনি। আমি বিষয়টাতে আরও অবাক হয়েছি যে ইনিশিয়ালি আমরা জানতাম যে ওনার এই রেঞ্জটা নেই,
উনি অফসাইডে খেলতে সামর্থ্য নন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই সিরিজটা দেখার পর আপনি টি-20 সিরিজ বলেন, টেস্ট সিরিজও বলেন, সেখানে কিন্তু আমরা বেশ কিছু শট তাকে খেলতে দেখেছি। আপনি লং অফের উপর দিয়ে, কাভারের উপর দিয়ে 6 মারতে আমরা দেখেছি। তো গতকালকে আমার এটাই অবাক লেগেছে যে প্রবলেমটা মোটামুটি রিজলভ হওয়ার পর কেন জানি মনে হচ্ছে আবার সেই প্রবলেমটা ফেরত এসেছে। প্রদীপ ভাই, আমরা কিন্তু গতকালকের ম্যাচ নিয়ে কথা বলছি। এর আগের দিনের যেটাতে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেক দুজনের একটা স্কোরিং এর কারণে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু মোটামুটি একটা সম্মানজনক রান পেয়েছিলাম। ওখানেও কিন্তু আমরা জাকির আলী অনেক স্ট্রাগল করতে দেখেছি এবং সেম ভাবে ওনার কিন্তু প্রচুর ডট দিয়েছেন উনি, যেহেতু উনি কিছু স্কোরিং শট এবং 6 এবং 4 এর কারণে ওনার যদি দিন শেষের রানটাকে আমরা হয়তো দেখছি যে না ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড রান করেছে, ওখানেও কিন্তু ওনার স্ট্রাগল দেখেছি। এবং গতকালকে ওনাদের একটা জিনিস আমাদেরকে বলা হচ্ছিল যে মাঠের একটা সাইড একটু ছোট, এমন সবাই কিন্তু ওই সাইডে মারার জন্য ট্রাই করছেন, কিন্তু এমন না যে ওই সাইডে প্রতিটা বলে আমাকে হিট করতে হবে। এবং এটা কিন্তু লাস্টে আমরা কিন্তু যদি বলি যে হয়তো আমরা 15-20 রান কালকে কম করেছি, যেটা হয়তো আমাদের কালকের ক্যালকুলেশন যেটা ছিল যে 100 রানের মধ্যে একটা চান্সেস ছিল, হয়তো ওটাও আমরা করতে পারতাম। মুস্তাফিজুর রহমানের একটা রান আউট মিস, 10 থেকে 15 রান বেশি পেয়েছে ওরা, সেখানেও কিন্তু আমাদের জন্য একটু ব্যাকফুটে যাওয়া। আমি আপনার কাছে আরেকবার একটু আসতে চাই এই ইস্যুটা নিয়েই কথা বলতে চাওয়া, যে 4 জন বোলারকে নিয়ে আমরা গতকালকে খেলেছি। আপনি বলছিলেন যে এটা আসলে শর্ট টার্ম একটা প্ল্যান, তো এই প্ল্যান থেকে উত্তরণের উপায় কি মনে করছেন আপনি? এখন আমি একটু গতকালকের ম্যাচের কথা বলি। এখন তো ধরেন এখানে একজন প্রফেশনাল হিসেবে কথা বলতে হয়। আপনার সাথে যদি আমি অফ দ্য ক্যামেরা বলতাম, আমি বলতাম যে বাংলাদেশ এবং আফগানিস্তান দুজনে গতকালকে মানে ভুল করার একটা কম্পিটিশনের মতো ছিল। যে ভুল কম করেছে আলটিমেটলি সে ভিক্টরিস হিসেবে বের হয়ে এসেছে। আপনি যদি বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দেখেন, সেখানে আমরা 15 থেকে 20টা রান কম করেছি। আমরা যদি আমাদের বোলিং ইনিংসে দেখি, সেখানে 15 থেকে 20টা রান আফগানিস্তানকে বেশি কনসিড করেছি। 20 আর 20 যদি যোগ করেন রান আসবে 40। তাহলে এই 40টা রান ডিফারেন্স যদি মেনটেন করতে পারতাম, মানে অ্যাজ এ টিম বা এশিয়া কাপে আমাদের ফার্দার প্রসপেক্ট হিসেবে আমরা অনেক রিল্যাক্সড থাকতে পারতাম। তো এখন গতকালকের যে ইস্যুটা আসছে, আমার মনে হয় তাহিদ হৃদয় এবং সাইফ হাসান এই সিদ্ধান্তটা আমাদেরকে খুব দ্রুত নিতে হবে যে আসলে আমরা কাকে আগামী 7 থেকে 10টা ম্যাচ সুযোগ দেব। এটা টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে হবে। যদি বলা হয় যে তাহিদ হৃদয়কে ক্যারি করেছে এতদিন, আরও কিছু সময় তাকে দিতে চাই, বা সাইফ হাসান বা নুরুল হাসান সোহানের মতো ব্যাটাররা বড় ধরনের টুর্নামেন্টে খেলে অভ্যস্ত না, এই মোমেন্টে রিস্ক নিব না, তাহলে তারা তাহিদ হৃদয়কে পারসিস্ট করুক, কোনো সমস্যা নেই। আমার কথা একটাই, আপনি যে ডিসিশন নেবেন সেটাতে আপনাকে স্টিক থাকতে হবে এবং আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। এটা যদি পে অফ না করে, সেক্ষেত্রেও আপনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন, যেটা আমাদের প্ল্যান ছিল, ডিসিশন ছিল, এটাতে আমরা থাকলাম। ওপেনিংয়ে সাইফ হাসান আমার কাছে কখনো আদর্শ অপশন মনে হয়নি। কালকে একটা দিন বিচ্ছিন্ন ঘটনায় ক্লিক করেছেন, সাইফ হাসান কিন্তু কালকে 0 রানেও আউট হতে পারতেন। আজমাতুল ওমর জাহ যদি ক্যাচটা না ছাড়তেন, সাইফ হাসান তো 0 রানে 7 ঘরে ফেরত যেতেন। তো সবকিছু মিলে আমার মনে হয় যে মিডল অর্ডার ব্যাটিং লাইন আপটা বাংলাদেশের সেটেল ডাউন করতে হবে। এখন এখানে আমরা শামীম হোসেন পাটোয়ারিকে কোন পজিশনে খেলাবো, বা তাহিদ হৃদয় বা সাইফ হাসানের মধ্যে যাকে খেলাবো সেই সিদ্ধান্ত নেওয়া বলি, বা নুরুল হাসান সোহানকে আমরা কিভাবে দেখতে চাই, কোন রোলে আসলে অ্যাকর্ডিং টু মাই লাইকিং নুরুল হাসান সোহান ব্যাটেড আ বিট লোয়ার, ঠিক আছে? এত নিচে নুরুল হাসান সোহানকে খেলিয়ে তার থেকে কিন্তু সমস্যাটা হয় হচ্ছে যখন জাকির আলী অনেক টিমে আছেন, সোহানও আছেন, তখন আমি হয়তো এক্সপেক্ট করবো যে দুজনে যে কোনো একজন থাকবেন। জি, তো এই ডিসিশনগুলো আসতে হবে। এখন যদি আমরা বোলিং অ্যাসপেক্টে আসি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট গতকালকে সারকামস্পেক্ট ছিলেন এবং আমার মনে হয় যে তারা মানে অপোনেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করে সিদ্ধান্তটা নিয়েছেন। নাসুম আহমেদকে আমি বিগত 1.5 থেকে 2 মাস যাবৎ হাইলি প্রেস করে আসছি। ওনার পক্ষে এত কথা সমসাময়িক সময় বাংলাদেশ মিডিয়াতে কেউ বলেছে বলে আমার মনে পড়ে না। প্রতিটা ম্যাচে আপনি দেখবেন আমি নাসুম আহমেদের পক্ষে কথা বলে এসেছি। নতুন বলে নাসুম আহমেদ খুবই দুর্দান্ত একজন বোলার, এবং আমরা যে ম্যাচ আপের কথা বলি যে বাম হাতের এগেন্সে লেফট আর্ম অর্থোডক্স বোলারকে না দিতে, কিন্তু নাসুম আহমেদের ওটাই ফার্স্ট বলই তার উনি, এবং এই ঘটনা একবার না, আপনাকে একটু ভ্যালুয়েট করে দিই, আপনার ইয়াতে ভ্যালুয়েট করে দিই। আমাদের প্রথম 6 ওভারে আমরা রান করেছি 59 এবং আফগানিস্তান রান করেছে 27, 2 উইকেটের বিনিময়ে। আমরা কিন্তু কোনো উইকেট ছিল না। এর পরবর্তী 7 থেকে 15 ওভার যদি আমরা দেখি, আমরা রান করেছি 60, উইকেট গিয়েছে 3টা। আফগানিস্তান রান করেছে 75, উইকেট গিয়েছে 4টা। এর পরের 5 ওভার যদি আমরা আসি, ওইখানে দেখবো আমরা রান করেছি 35, উইকেট গেছে আমাদের 3টা। আফগানিস্তান রান করেছে 42, উইকেট গিয়েছে 5টা।
সো আপনি যদি এখন আসেন, আমরা প্রথম 6 ওভারে 32 রান এবং 2টা উইকেট না হারানোর কারণে এবং 32 রান বেশি করার কারণে আমরা কিন্তু ম্যাচটা জিতেছি। এই 6 ওভারে 3 ওভার নাসুম করেছেন। সো আপনি বুঝতে পারতেছেন যে আসলে একটা বোলার 3টা ওভার করার কারণে আমরা ম্যাচটা পুরা এক পেশে করে ফেলার জন্য আয়োজন করা সেটা করেছি। সো আসলে প্রতীক ভাই যেটা বলছেন, আমরা যেটা বলছি ছোট মাথায়, আই হোপ যে ওইখানে যারা আছেন ওনারা ভালো। আমি গতকালকের ম্যাচে কিন্তু রিশাদকেও রেট করতে চাই। রিশাদের বোলিংও কিন্তু গতকালকে খুব বেটার একটা স্পেল ছিল, যদি আমি বলি না কেন। তো নাসিম আহমেদের কথাটাই আসে যে নাসিম আহমেদ গতকালকে সিদ্দিকুল্লাহ আতালকে শুরু ডিসমিস করেছেন, এবং এটা কিন্তু প্রথম নয়। বাম হাতে ব্যাটার যদি আপনি বলেন, হযরতুল্লাহ জাজাই, কুসাল পেরেরা, সাইম আয়ুব, এরকম ব্যাটারদেরকে নাসিম আহমেদ বারংবার বিভিন্ন টুর্নামেন্টে ডিসমিস করেছেন। তো আমার মনে হয় যে নতুন বলে বাংলাদেশকে এখন সিদ্ধান্ত নিতে হবে স্পিনার হিসেবে ইদার শেখ মেহেদী বা নাসিম আহমেদ, দুজনের যে কোনো একজনকে আমরা পারসিস্ট করব। দুইজন ফিঙ্গার স্পিনার একই সাথে টিমে খেলানোর পক্ষপাতে আমি নই, আনলেস অ্যান্ড আনটিল রিশাদ হোসেন ইজ ইনজিউড আর উনি খুবই আউট অফ শেপে রয়েছেন, এটা বাদে। আর পরবর্তীতে আমার মনে হয় মোস্তাফিজুর রহমানের পাশাপাশি আমরা কাকে পেসার হিসেবে নিয়মিত দেখতে চাই, এটাতে আমাদের একটা সলিউশন আসতে হবে। তাসকিন আহমেদ খুবই দুর্দান্ত একজন টেস্ট বোলার, ওডিআই বোলার, বা টি-20 ক্রিকেটে তাসকিন আহমেদের সামর্থ্য বা তার যে আউটপুটটা, কাঙ্ক্ষিত আউটপুটটা, সেটা আমরা পাচ্ছি না। তানজিম হাসান সাকিব আমার মনে হয় সেই ক্ষেত্রে খুবই ভালো একজন অপশন হতে পারেন, যদি একটু কম হিউমিড বা ডিউয়ের অ্যাসপেক্টটা বাদ দেই। এরকম কন্ডিশনে আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তানজিম হাসান সাকিবকে তাসকিন আহমেদের আগে প্রেফার করা উচিত হবে। সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, তাহলে আমি বলি যে শেখ মেহেদী বা নাসিম আহমেদ যেই থাকলেন তারা পাওয়ার প্লেতে বোলিং করলেন, পাশাপাশি পেসার হিসেবে তানজিম হাসান সাকিব থাকবেন, ফার্স্ট চেঞ্জ বোলার হিসেবে মোস্তাফিজুর রহমান থাকবেন। তাহলে আমাদের পাওয়ার প্লেট 6 ওভার কিন্তু খুবই টাইট বোলিং আমরা করতে পারবো। আবার যখন ডেথ ওভার্সের বোলিংয়ে আসবো তখন মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব তারা ফিনিশিং করবে। মিডিল ওভার্সের দায়িত্বে হয়তো রিশাদ হোসেন বা আমরা অ্যাডিশনাল কোনো যদি বোলার নেই উনি থাকবেন, বা এই পার্ট টাইমার যারা ছিলেন তাদেরকে দিয়ে। থার্ড সিমার যদি আমরা কাউকে চিন্তা করি সেক্ষেত্রে হয়তো থার্ড সিমারও আমাদের কেউ না কেউ থাকে। থার্ড সিমার হিসাবে সেই ক্ষেত্রে সাইফুদ্দিন খুবই ভালো অপশন হতে পারেন। সাইফুদ্দিন ইজ এ ভেরি গুড বোলার আনটিল ইউ আর এক্সপোজিং হিম ইন দ্য ডেথ ওভার্স। ডেথ ওভার্সের বোলিং বাদে সাইফুদ্দিন কিন্তু খুবই ইন্টেলিজেন্ট একজন বোলার। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারেন এভাবে।